আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো ঘটনার বিশ্লেষণ করা হয়ে থাকে। আজকের বিশ্লেষণের বিষয় তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। এই বিষয়ে বিশ্লেষণের জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরকে। বাবর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যে প্রায় 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন। তো আজকে সেই মহেন্দ্রক্ষণ যে আজকে তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। তো তিনি 300 ফিটে একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো হচ্ছে, প্রথমেই তিনি বক্তব্যের শুরুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ইচ্ছাতেই, তার দয়ায় তিনি বাংলাদেশে আসতে পেরেছেন বলে উল্লেখ করেছেন। এর বাইরে তিনি আরও অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে কোনো উস্কানির মধ্যেই দেশবাসীকে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, এই কথাটাই তিনি বলেছেন। সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। এছাড়া তিনি নিরাপদ বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান বলে ঘোষণা দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। তিনি আরেকটি কথা বলেছেন, তার একটি প্ল্যানের কথা উল্লেখ করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা এসব বিষয় নিয়েই আজকে বিশ্লেষণ করব। তো বাবা ভাই, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি, শেষ দিয়ে শুরু করি। তিনি সর্বশেষের দিকে এসে বলেছেন যে যুক্তরাষ্ট্রের বর্ণবাদী নেতা মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি উল্লেখ করেছেন যে আই হ্যাভ এ ড্রিম। লুথার কিং এই কথাটা বলেছিলেন। আর তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। তো আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারেক রহমানের এই যে বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান, এইটার বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আপনি প্রথমে একটা কথা বলেছেন যে মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি দিয়েছেন। তিনিও বলেছেন তার একটা প্ল্যান আছে। ঠিক একই ইকো করেছেন তারেক জিয়া। এখানে আমরা লুথার কিং এর যে অবস্থানটা ছিল গোটা বিশ্বে, তারেক জিয়ার অন্ততপক্ষে এইটুকু তো আমরা বলতেই পারি যে সেই পর্যায়ে দেশের একজন অন্যতম নেতা, যার সাথে লুথার কিং এর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন উনিও দেখেন, দেশকে একটা অগ্রসর দেশে পরিণত করার জন্য। দ্যাট ওয়াজ হিজ ফাদার্স প্ল্যান। ইভেন তার বাবারও এই প্ল্যান ছিল। তার বাবাকে যদি শুধু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সরকার প্রধান ছিল, এটা ঠিক বলা হবে না, বলতে হবে তাকে স্টেটম্যান। আসুন এবার বেগম খালেদা জিয়া, যিনি একজন ঘরের কোণ থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের দণ্ড ধরেছিলেন, রাষ্ট্রের শাসন গ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু আপনার এমন একজন নেত্রী ছিলেন যিনি, যাকে ভাসানী বলতেন খামোশ, উনি বলতেন আপসহীনতা। এই যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, তারেক জিয়া, তার ফাদার, তার মাদার, তারই আপনার একজন সুসন্তান। এবং তিনি তাদের যে পলিটিক্সটা ছিল, জিয়া রহমানই তো কনস্টিটিউশনে আল্লাহর প্রতি আস্থাটা স্থাপন করেছিলেন। তো সেই কথাটাই তো তারেক জিয়া এয়ারপোর্টে এসে বলেছেন যে আল্লাহ তাকে এখানে নিয়ে এসছেন। এই যে সামঞ্জস্যতাপূর্ণতা এবং আই হ্যাভ এ ড্রিম এন্ড আই হ্যাভ এ প্ল্যান, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মনে করি ইয়াস, এই তরুণ নেতার মধ্যে নিশ্চয়ই দীর্ঘকাল যুক্তরাষ্ট্রে যে বসবাস করতে বলবো না, এক্সাইলে ছিলেন উনি, বাধ্য করা হয়েছিল তাকে, উনি দেশে ফিরেছেন। অবশ্যই তিনি ওইখানে বসে প্রমোদ ভ্রমণ করেন নাই।
বা প্রমোদের জন্য সেখানে যান নাই। তিনি গিয়েছিলেন, এক্সাইলে গিয়েছিলেন এই কারণে তাকে বাধ্য করা হয়েছিল। নিশ্চয়ই এই যে দীর্ঘটা সময় মিসইউজ করেন নাই। তিনি ড্রিম করেছেন, চিন্তা করেছেন দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে নিয়ে যাওয়া যায়। আপনি আরেকটা কথা দেখবেন যেটা আপনি উল্লেখ করেছেন, সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এটা একটা ইউনিক পলিসি, ইভেন হিজ ফাদার্স, তার বাবারও কিন্তু এই ইউনিক পলিটিক্সটা ছিল। দেখেন, তার ফাদার প্রথমেই আপনার ডেমোক্রেসিকে, যা কি সত্যিকার অর্থে ডেমোক্রেসিকে, এটা হচ্ছে ওই আপনার একটা বিভিন্ন মত পথের লোকদেরকে সম্মিলিত করা। উনি জিয়াউর রহমানই প্রথম আপনার এই দেশে একটা সমন্বয়ের রাজনীতি ইন্ট্রোডিউস করেছিলেন। তার এবং আমাদের বেগম খালেদা জিয়াও ঠিক সেই ফলোটাই করেছেন, এবং ঠিক একই জিনিস আপনার ইকো করেছেন তারেক রহমান, যে আসেন আমরা সবাই মিলেমিশে দেশটা গড়ি। আসলে এই দেশে এত প্রবলেম, এটা কোন ব্যক্তি, কোন দল বিশেষ এই প্রবলেম সলভ করা সম্ভব না। এখন ইট ইজ দি রাইট টাইম, এবং রাইট টাইম না শুধু, এটি হচ্ছে একটা টপ প্রায়োরিটি অফ দি কান্ট্রি। সেটা হচ্ছে সবাই মিলেমিশে দেশটাকে গড়ে তোলা। যেভাবে দেশটাকে ভঙ্গুর করে ফেলানো হয়েছে, এবারে আপনি দেখেন রাষ্ট্রের যে 4টা স্তম্ভ আছে, 5টা স্তম্ভ বলে অনেকেই, একটা স্তম্ভকে তিনি অটুট রেখেছেন বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটাকে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছেন। তত্ত্বাবধায়ক সরকার কিছু বের করার চেষ্টা করেছেন, এটা স্বীকার করি আমরা, কিন্তু ইট ইজ দ্য পসিবল ফর একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে সবকিছু করা সম্ভব না। তার অনেক লোক আপনার আছে, সীমাবদ্ধতা আছে। সেই ইলেক্টেড না, তার পক্ষে মেজর ডিসিশন নেওয়া সম্ভব না। তিনি যদি ভালো কিছু করতে চান, এটা পার্লামেন্টের এন্ডোর্সমেন্ট লাগবে। পার্লামেন্ট নাই, তাহলে কিভাবে তিনি করবেন? উনি কিছু কিছু কাজ করেছেন যেগুলো আমরা প্রেস করি, এবং আমি মনে করি যে পরবর্তী যে সরকারি আসুক, যে বিএনপি আসুক বা অন্য কোনো দলের সরকারি আসুক, তাদের প্রায়োরিটি দিতে হবে এই যে কতগুলো জিয়া রহমান, তারেক জিয়া যেগুলো বলেছেন, এগুলোকেই প্রায়োরিটি দিতে হবে, সংস্কারকে প্রায়োরিটি দিতে হবে। এবং এই প্রায়োরিটি দিতে দেশকে যদি আপনি সত্যিকার অর্থে এগিয়ে নিতে যান, ডেমোক্রেসিকে যদি প্র্যাকটিস করতে দেন, তাহলেই কিন্তু দেশ এগিয়ে যাবে। এবং এখানে সমন্বয়ের রাজনীতিটাই আপনার করতে হবে। এছাড়া সেকেন্ড কোনো পথ নাই, আপনার আমাদের সেকেন্ড কোনো পথ নাই। এখানে একটা বিষয় যে উনি সবাই মিলে দেশ গড়ার কথা বলছেন, কিন্তু গত কিছুদিন ধরেই, বিশেষ করে গত প্রায় নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত এই বিষয়টা আরো স্পষ্ট হয়েছে। বিএনপি এবং জামাত বাংলাদেশে এখন দুইটা মেরুকরণ হয়ে গিয়েছে। একদিকে বিএনপি এবং তার অ্যালায়েন্স, অন্যদিকে জামাত এবং তার অ্যালাই। তো এই যে দুইটি পক্ষ আর কি, দুইটি পক্ষ এখন অনেকটা মুখোমুখি অবস্থানে। এই অবস্থায় আসলে একসাথে দেশ কিভাবে গড়া সম্ভব? দেখেন, এখানে সবচেয়ে বড় ডেমোক্রেসিকে যদি আমরা সত্যি মেজর দুইটা পার্টি যদি ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে চায়, টলারেন্স ভেরি ইম্পর্টেন্ট। টলারেন্স, আপনাকে সহ্য করতে আমাকে, আমাকে সহ্য করতে হবে আপনাকে। এই যে টলারেন্স পরস্পর, আমাদের গোল একটাই, বিএনপিরও গোল একটা, জামাতেরও গোল একটাই, সেটা হচ্ছে দেশ, দেশের জনগণের সমৃদ্ধি, দেশের জনগণের যে একটা পিসফুল অ্যাটমসফিয়ার। যদি আপনি শান্তি শৃঙ্খলার কথা বলা হয়েছে এখানে, যদি শান্তি শৃঙ্খলা জামাতও চায়, বিএনপিও চায়, এই শান্তি শৃঙ্খলা যদি না নির্মাণ করতে পারেন, তাহলে এখানে জব অপরচুনিটি তৈরি হবে না, শিল্প আসবে না, মানুষের স্থিতিশীলতা আসবে না, মানুষের নানান রকম সমস্যা তৈরি হবে। সো এগুলোকে যদি প্রোটেক্ট করতে হয়, তাহলে আপনাকে দুই দলকেই টলারেন্সের জায়গায় যেতে হবে, পরস্পরকে ফ্রেন্ড হিসেবে নিতে হবে। অবশ্যই রাজনীতিতে আপনার ডিফারেন্স থাকবে, পথ নকশা দুইজনের দুই রকম হতেই পারে, কিন্তু গোল কিন্তু একটা জায়গায়। সেই গোলটা হচ্ছে দেশ নির্মাণ করা। পথ বিএনপির এদিক দিয়ে হতে পারে, জামাতের এদিক দিয়ে হতে পারে, কিন্তু লাস্ট ডেস্টিনি কিন্তু দুইজনেরই একই, যে দেশকে গঠন করতে হবে। এইখানে সবচেয়ে বড় যেটা হচ্ছে, যিনি বলতে একটা সমঝোতার রাজনীতি করতে হবে। ইয়েস, দিস ইজ দি ফাইনাল আপনার অবস্থান, যে জামাতও নিশ্চয়ই এই কথাটাই বলে, বিএনপি এই কথা বলে। সো এখানে একটা সম্মিলন তো আমরা দেখতেই পাচ্ছি। এখানে বিষয়টা এরকম কিনা যে জামাত বলছে যদি তারা নির্বাচিত হয়, সেক্ষেত্রে তারা সকল দলকে মিলে একটি সরকার গঠন করবে, আর বিএনপির এই তারেক রহমানের বক্তব্য কি এরকমই কোনো ইঙ্গিত? হ্যাঁ, দেখেন আপনি যে কথাগুলো বলেছেন, সময় এসেছে আমাদের সবাই মিলেমিশে দেশ গড়ার।
এটি তো একটা একটা মানে টোটাল মেসেজ, তার আসার একটা টোটাল মেসেজ উনি দিয়েছেন, যে 7টা পয়েন্টের কথা আপনি বলেছেন, সেই 7টা পয়েন্টেই মধ্যেই কিন্তু তার যে ভবিষ্যৎ কর্মপন্থা কর্মসূচি এটাকে নিয়ে ক্লিয়ার করেছেন। এবং আপনি বলেছেন যে দেশের লোক উন্মুখ ছিল। গতকালকে আমরা দেখেছি বিএনপির আপনার মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেব, উনিও কিন্তু বলেছিলেন যে দেশের জাতীয়বাদী দলের কর্মীরা, সমর্থকরা সবাই তার জন্য অপেক্ষমান, তাকে সামনে রেখে তারা যেতে চায়। ইট ইজ ফ্যাক্ট। এটাও আমরা মনে করি যে এখন উনি আসছেন, ওনার দল তো বটেই, এবং উনি দলের বাইরেও ওনাকে তার ফাদারের মতো স্টেটমেন্টশিপের একটা পথ ধরতে হবে, যাতে সবাইকে নিয়ে দেশটা গঠন করার যে প্রতিশ্রুতি ব্যক্তিত্ব উনি করেছেন, এটার প্র্যাকটিসটা আমরা দেখতে চাই। সেকেন্ড থিং আমি একটু ছোট্ট করে বলতে চাই যে এখন ওনাকে একটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, সেটা হচ্ছে ভেরি বিগ থিং, সেটা হচ্ছে তোষামদ। আমাদের এই দেশের নেতা নেত্রীদের সবসময় ডিরেইল করা হয় এই কিছু তোষামদকারী, এদেরকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে ওনাকে, যাতে করে এরা কাছে না আসতে পারে। এই তোষামদকারীরা কিন্তু আপনাকে ডিরেইল করার সব রকম সম্ভব থাকে, এবং আপনার কাছ থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আবদার পেশ করবে, যেগুলো আপনি করতে গেলে আপনার ইমেজকে হবে, শ্যাটার্ড হয়ে যাবে। আমি মনে করি তার ইজ এ ম্যাচিউর পলিটিশিয়ান। উনি দীর্ঘ সময় আপনার ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে হাইয়েস্ট ডেমোক্রেসি আপনার প্র্যাকটিস হয়, উনি এগুলো দেখেছেন, জেনেছেন, এবং উনি শুধু অবজার্ভই করেন নাই, ইনি আত্মস্থ করেছেন। আমি মনে করি যে এইটাই তিনি প্র্যাকটিস করবেন এখানে, এবং একটা বিউটিফুল পলিটিক্সকে থ্রো করবেন তার দলের পক্ষ থেকে। এই বিউটিফুল পলিটিক্সটাকে থ্রো করার পর সবারই উচিত হবে, সব দলেরই উচিত হবে এটাকে আপনার ধারণ করা, এর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া, এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকা। পার্লামেন্টারি প্র্যাকটিসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পার্লামেন্ট কিন্তু 3টা লোকে চালায়, একটা হচ্ছে লিডার অফ দি হাউস, স্পিকার অ্যান্ড বিরোধী দলের নেতা। এই যে সমন্বয়টা, এটাই যদি আমাদের আগামীতে আমরা দেখতে পারি আমাদের রাজনীতিতে, তাহলে বাংলাদেশের অগ্রগতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের পটেনশিয়ালিটি, প্রচুর পটেনশিয়াল এই লোকজন। দেখেন আমাদের ছেলেরাই এখানে আপনার টিকতে না পেরে বাইরে চলে গেছেন, তারা সেখানে হাইয়েস্ট পোস্টগুলিকে করছেন, আপনার দখল করে রেখেছেন, এবং অন্য দেশের জন্য কন্ট্রিবিউট করতেছেন, এবং তারাই আমাদের দেশে এসে আমাদেরকে এডুকেটেড করতে চাচ্ছেন। তো দিস ভেরি ইউনিক থিং। আমি মনে করি যে বাংলাদেশের অত্যন্ত পটেনশিয়াল জনগণ বসবাস করে, সব বেসিক জনগণ বাস করে, দেশকে ভালোবাসে, দেশের জন্য তারা এনি সর্ট অফ যে কোনো ধরনের স্যাক্রিফাইস করার জন্য তৈরি। এটা প্রুভেন, এটা আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত, এখনো দেখছি আমরা দেশের মানুষের তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদের দেশের প্রতি কমিটমেন্ট, এটা কিন্তু 16 আনা আছে। অতএব অনেকেই ভয় পান, অনেকেই করে, আমি মনে করি না যে আমাদের একটা সম্মিলিত প্রয়াস যদি থাকে, বড় 2টা দলের মধ্যে যদি একটা থাকে, নোবডি ক্যান টাচ এনে আমাদের একটা চুল পর্যন্ত স্পর্শ করতে পারে ইনশাআল্লাহ, এটা আমি বিলিভ করি। মামুন ভাই, এখানে আরেকটা বিষয় আসছে যে এই যে নিরাপদ বাংলাদেশ গঠন কিংবা সম্মিলিতভাবে সবাই মিলে দেশ গঠন, এই জায়গাতে আপনার কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? জি দেখেন, ইতিমধ্যেই তো আমরা দেখেছি, হাদির ঘটনাটা দেখেছি, এবং হাদির প্রতি কিন্তু তারেক রহমান বলেন, জামাতের লিডারদের বলেন, কেয়ারটেকার সরকারের প্রধানকে বলেন, বিরোধী দলের বিএনপির বলেন, সবাই কিন্তু এটাকে একটা সিম্বল অফ ইউনিটি হয়ে উঠেছে, সে সিম্বল অফ আপনার হেজেমনির বিরুদ্ধে একটা সিম্বল হয়ে উঠেছে, এবং আমাদের যারা আগ্রাসন করতে চায় আমাদের বিরুদ্ধে, তা হাদি এখন একটা সিম্বল হয়েছে। এবং তারেক রহমান নিজেও মনে করেন যে এই সিম্বলটাকে আমাদের নারিশ করতে হবে। তিনি স্পষ্ট বলেছেন উনি হাদির কবর জিয়ারত করতে, আগামীকালকে তার যাওয়ার কথা। তো এটা অত্যন্ত দূরদর্শী একটা মনে করি আমি। হাদির প্রতি কি ভালোবাসা সেটা আমরা দেখছি জিয়াউর রহমানের, মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্টেটমেন্ট, তার জানাজায় যে যত লোক হয়েছিল, ঠিক অনুরূপ একটা জানাজা আমরা দেখেছি। তার মানে হচ্ছে
এই জিয়াউর রহমান কিন্তু দেখেন কোনো মনুমেন্ট না, তার নাই, তার জন্য কোনো মুরাল তৈরি করা হয়নি। তার কারণ কি জানেন? মুরাল তৈরি করতেছে যারা যারা মানুষের অন্তরে নাই। জিয়াউর রহমান সবার অন্তরে আছে, এই হাদিয়া কিন্তু সবার অন্তরে ঢুকে গেছে। অতএব আমরা মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের, যারা আমাদের নেতৃস্থানীয় পলিটিশিয়ান, তারাও মুরালের দরকার নাই, তাদের কোনো বড় পোস্টার ফেস্টুনের দরকার নেই, তাদের সবাই আমাদের বুকের ভেতর ঢুকে যায়। সো তাদেরকে আমার প্রাতঃস্মরণীয় হয়ে থাকে। তারা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, ডেমোক্রেসির জন্য, ডেভেলপমেন্টের জন্য এবং এই দেশের স্থিতিশীলতা, শান্তি সংহতির জন্য সেইটা ওনারা নেতৃত্ব দেবেন বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তারেক রহমান এবং অন্যান্যরা সবাই এই দেশটাকে যাতে সুন্দর একটা পথে নিয়ে যেতে পারেন, আমাদেরকে একটা ওয়ান্ডারফুল ডেমোক্রেসি, ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট, ওয়ান্ডারফুল এডুকেশন, ওয়ান্ডারফুল হেলথ, এগুলো যদি দিতে পারেন না, তাকে দিতে হবে। কারণ গোটা দেশ আমাদের রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। দে হ্যাভ টু ডু ইট। সেকেন্ড কোনো অল্টারনেটিভ নাই। এই দেশের সমস্যা বাইরের কেউ এসে করবে না। এই দেশের সমস্যা যদি বাইরের কেউ না করাতে না হয়, তাহলে দেখবেন এই দেশে কেউ আর আপনার এই দেশকে টাচ করার মতো থাকবে না, ক্ষমতা থাকবে না বা সাহস করবে না। উই হ্যাভ টু ডু দ্যাট জব। বাবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুকরিয়া।